কুম্ভ মেলা ভারত তথা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত। এবার অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। কেন একে কুম্ভ মেলা বলা হয়? কেনই বা 12 বছর অন্তর অন্তর এই মেলা হয়? কোথায় কোথায় এই মেলার আয়োজন হয়? সব জানতে দেখুন আমার এই ভিডিওটি, একটিও স্কিপ করবেন না। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্মের ঘড়িতে তখন 9টা বেজে 20 মিনিট। 9 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে আমাদের নেতাজি এক্সপ্রেস। লিস্টে নিজের নামটা একবার দেখে নিয়ে চেপে বসলাম হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। 12,311 নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে। টাইম হচ্ছে 9:55 এখান থেকে ছাড়বে। প্রায় 9:30 বেজে গেছে ঘড়ির কাঁটায়। আমরা চলে এসেছি। এবারে আমাদের জন্য বরাদ্দ হয়েছে B3 কম্পার্টমেন্ট। ঠিক 9:55 গাড়ি ছেড়ে দিল। ঠিক ঘড়ির কাঁটায় 9:55 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। কুয়াশার চাদর ভেদ করে হাওড়া স্টেশনকে পেছনে ফেলে ধীরে ধীরে গতি বাড়তে লাগলো আমাদের ট্রেন। ট্রেন ছাড়তেই খাওয়া দাওয়া সেরে শুরু হয়ে গেল ঘুমের তোড়জোড়। বাইরের কালো অন্ধকার ভেদ করে ট্রেন ছুটতে লাগলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। গুড মর্নিং, পৌঁছে গেছি মুঘলসরাই। গাড়ি একদম রাইট টাইমে আছে। ঘড়ির কাঁটায় এখন 8:20। আমাদের টাইম হচ্ছিল 10:15। মোটামুটি এখনও 2 ঘন্টা লাগবে। ভেতরে ভেতরে ফুটতে থাকা উত্তেজনা নিয়ে পা রাখলাম প্রয়াগরাজ জংশনে, মহামিলন ক্ষেত্রের অংশীদার হতে। পা রাখলাম প্রয়াগরাজ জংশনে। 815 কিলোমিটার পেরিয়ে এসে একদম রাইট টাইমে আমাদের গাড়ি ইন করলো। 10:35 টাইম ছিল, 10:33 ইন করে গেল। সত্যি জাপানের যে বুলেট ট্রেন আছে সেই টাইমকেও হার মানাবে। একটা আলাদা অনুভূতি হচ্ছে এখানে এসে। এখানে প্রায় 40 কোটি লোকের সমাগম হবে। ভারতবর্ষের প্রায় 1/3 লোক এই মেলায় অংশগ্রহণ করবে এবং এক একটা দেশের থেকেও এখানে যা মেলায় লোক জনসমাগম হবে, এক একটা দেশের জনসংখ্যার থেকেও এখানে বেশি। সত্যি ভাষায় বলে বোঝাতে পারবো না কতটা অনুভূতি হচ্ছে, একটা আলাদা রকমের। আমাদের গাড়ি ইন করেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওভারব্রিজ দিয়ে উঠে যেদিকে 7, 8, 9 প্ল্যাটফর্ম আছে ওই দিকটায় আমাদেরকে যেতে বললো। ওই দিকে এখানে ট্রেন থেকে নেমে যেটা খুবই ভালো লাগলো, এখানে দেখলাম প্রশাসন কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। প্রচুর সারা স্টেশন জুড়ে প্রচুর পুলিশ রয়েছে এবং আপনাদের গাইড করে দেবে, ফলে কোনো অসুবিধার হওয়ার কথা নয়। যা যাক স্টেশনের বাইরে পুরো স্টেশন চত্বরটা পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। বাইরে পা রাখতেই বুঝতে পারলাম উৎসব উপলক্ষে চারদিকে সাজোসাজো। পুরো শহরটাই কিন্তু সেজে উঠেছে একদম। আমাদের দুর্গাপুজোর সময় যেরকম পরিস্থিতি হয়, চারিদিকে বড় বড় ব্যানার, হোর্ডিং এবং দেয়ালগুলোও নতুন করে পেন্ট করা হয়েছে। একদম নববধূর মতো সেজে উঠেছে শহরটা। এইখানে কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, সোজা বের করে দিচ্ছে লাইনে এবং গাইড করে দিচ্ছে। দেয়াল জুড়ে সুন্দর সুন্দর ফ্রেস্কো পেন্টিং। অনেক কষ্টে একটা টোটো জোগাড় করে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। घाट वहाँ से
অবশেষে অনেক যুদ্ধ করে আমরা অটো 100 টাকা করে নেবে। পুরো মেলা প্রাঙ্গণ অবধি কোনো অটোই যাচ্ছে না, তবে বললো নাগবসু মন্দির অবধি আমাদের ছেড়ে দেবে। যে নতুন শহরকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। পৌঁছে দিয়ে গেল মেলা প্রাঙ্গণে। এখান থেকে অনেকটাই হাঁটতে হবে, কিন্তু এখানেই নো এন্ট্রি। ওখান থেকে মানে খুবই ক্রাইসিস ছিল টোটোর, যাই হোক একটা ম্যানেজ করা গেল অনেকক্ষণ ধরে বার্গেনিং করে। ওখান থেকে এখানে আসতে 15 মিনিট মতো সময় লাগলো আমাদের, যেখানটায় ছেড়ে দিল নাগবসু মন্দিরের সামনে। এখান থেকে সবাইকেই হেঁটে ঢুকতে হবে মেলা প্রাঙ্গণে। চলুন তাহলে যাওয়া যাক মেলা প্রাঙ্গণের ভেতরটাই। ত্রুটি মার্জনীয়। টোটো চালক ভাইয়ের মুখে শুনেছিলাম নাগবসু মন্দির, অ্যাকচুয়ালি ওটা হবে নাগবাসুকি মন্দির। এই আমার পেছনে নাগবাসুকি মন্দির, যেই নাগের দ্বারা সমুদ্র মন্থন সম্পন্ন হয়েছিল, সেই নাগবাসুর মন্দির। এবারে চলুন তাহলে ভেতরে একবার যাওয়া যাক। মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমেই চলে আসলাম বাসুকীনাথ মন্দির। সর্পকুলের রাজা এই বাসুকীনাথ, যিনি মহাদেবের গলায় বিরাজ করেন। পৌরাণিক মতে যখন সমুদ্র মন্থন হয়েছিল, দেবতারা এই বাসুকীনাথকেই মন্থনের রজ্জু হিসাবে ব্যবহার করেছিল। এই গঙ্গা নদীর ওপর অস্থায়ী ব্রিজ পেরিয়ে আমাদের যেতে হবে অপর প্রান্তে। না, যোগীরাজ মেলার আয়োজনের কোনো কমতি রাখেননি। গঙ্গার পাড়ে স্থাপিত হয়েছে এক অস্থায়ী নগরের। এই পুলগুলি নির্মাণ করা হয়েছে ছোট বড় সব ধরনের গাড়ির চলাচলযোগ্য হিসাবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই অস্থায়ী ব্রিজগুলো, এগুলো ক্রস করে আমাদের মেলা প্রাঙ্গণে যেতে হবে। এরকম টেম্পোরারি অনেকগুলো ব্রিজ আছে। আমরা যেখানে উঠবো সেক্টর 18, আমরা এখানে পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, ওনারা আমাদের জানিয়ে দিল যে এই ব্রিজটা ক্রস করেই আমাদের ওপারে যেতে হবে। এই যে অস্থায়ী ব্রিজগুলো বানিয়ে দিয়েছে, এগুলোর মধ্যে দিয়ে গাড়ি চলাচল করছে। এই ব্রিজগুলো ক্রস করেই আমাদের ওপারে মেলা প্রাঙ্গণে যেতে হচ্ছে। ব্রিজ ক্রস করে প্রথম পা রাখলাম মেলা প্রাঙ্গণে। এখানে প্রত্যেকটা মোড়েই কিন্তু এরকম ভান্ডারা লেগেছে, যেখান থেকে মানে খাবার বিতরণ করা হচ্ছে। ফলে এখানে খাবার দাবারের কোনো অসুবিধাই নেই, যেটা কেদারনাথে আমাদের পদে পদে আমরা অনুভব করেছিলাম, কিন্তু এখানে সেই ব্যাপারটা একদমই নেই। অবশেষে পৌঁছে গেলাম মাতৃসদন আশ্রমে। এই আশ্রমেই আমরা দুদিন থাকব। কাল এবং পরশু দুদিন স্নান করব, তারপরে আমরা পুরো কুম্ভ মেলাটা ঘুরে দেখব। তাহলে এটাই হচ্ছে আপাতত আমাদের দুদিনের আস্থানা। প্রবেশ করার পর এক প্রস্ত বৃষ্টি হয়ে গেল, ফলে যে ধুলোটা ছিল এখন অনেকটাই কমেছে। তবে আর একটা সমস্যাও দেখা দিল, এখানে প্রচুর কাদা হয়ে গেছে। তবে মেলাতে যেটা দেখলাম, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই লোহার চাদর বেছানো আছে। এই লোহার সিটগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, এগুলো কিন্তু কোনো কংক্রিটের রাস্তা নয়, এগুলো পুরোটাই লোহার সিট ফেলে তৈরি করা হয়েছে।
এখানে কিন্তু প্রত্যেকটা ভান্ডারাতে ব্যবস্থা আছে, গরম গরম চা। মানে ভালোই ঠান্ডাটা পড়েছে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর, এখানে বেরিয়ে পেয়ে গেলাম গরম গরম চা। আমি এখন দাঁড়িয়ে আছি নাগা সন্ন্যাসীদের আখড়ার সামনে। এখানে পরপর আখড়াগুলো আছে, এখানে সন্ন্যাসীরা ধ্যান করছে তাদের শিষ্যদের সমবেত হয়ে। এটি হলো নন্দীদ্বার, সঙ্গমে যাওয়ার প্রধান দ্বার এই নন্দীদ্বার। মেলার সূচনার আগের দিন দেখতে পেলাম এই বিশাল শোভাযাত্রা। গন্তব্য সঙ্গমের দিক থেকে মেলা প্রাঙ্গণের দিকে। ঘণ্টাখানেক ধরে চলতে থাকলো এই বর্ণাঢ্য শোভাযাত্রা, আর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সঙ্গে আমরাও অপলক নয়নে উপভোগ করতে লাগলাম এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আর পেছনে মেলা উপলক্ষে বিশাল বড় একটা প্রসেশন বেরিয়েছে। প্রচুর মানে এখানে ট্র্যাক্টরগুলোকে মডিফাই করে রথ বানিয়ে তার উপরে বিভিন্ন যোগী এবং অন্যান্য সাধু মহারাজেরা বিরাজ করছেন এবং বিশাল বড় একটা প্রসেশন বেরিয়েছে। এবং সঙ্গম যাওয়ার জন্য যেটা প্রধান ঘাট সেটা হচ্ছে এই নন্দীদ্বার দিয়ে আপনাকে সঙ্গমের উদ্দেশ্যে যেতে হবে। চলে এসেছি সঙ্গমে, এখনও ভক্তদের পুণ্যস্নান চলছে এখানে। তবে আসতে খুবই অসুবিধা হলো, সেটা হচ্ছে অটো বা টোটো যাই হোক, মানে প্রত্যেকে স্ক্যাম করছে। একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে বলছে এখান থেকে সামনেই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে প্রায় 2-3 কিলোমিটার করে হাঁটতে হচ্ছে। ফলে আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ, 1-2 ঘন্টা লেগে গেল এখানে এসে পৌঁছাতে। তবে এখন এই রাত্রিতেও মানে এই ঠান্ডাতে ভক্তদের পুণ্যস্নান কিন্তু চলছে এবং এটা কাল এবং পরশু 13 এবং 14 তারিখ যে কোথায় যাবে এই পরিমাণটা, সেটা আর মানে তার জন্য চোখ রাখতেই হচ্ছে এখানে। অন্য সময় এই নৌকাগুলি চেপেই চলে যাওয়া যায় ত্রিবেণী সঙ্গমে, কিন্তু মেলা উপলক্ষে এই 2 দিন এই নৌকাগুলি সম্পূর্ণ বন্ধ। এখানে বালির বস্তা ফেলে কিন্তু পুরোটা ঘাট বানিয়ে দেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের স্নান করতে অসুবিধা না হয়। এবং এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, জানি না কাল এবং পরশু এই নৌকাগুলো করে ওইদিকে যাওয়া যাবে কি না। মনে হচ্ছে তো এইগুলোকে কালকে পরশু রানিং থাকবে না, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানটায়। সঙ্গম থেকে ফিরে যাচ্ছি এবারে মেলার ওই দিকটায়, ওই প্রাঙ্গণের দিকে। সেই আবার পন্টন ব্রিজ ক্রস করতে হবে আমাদের। এরকম অস্থায়ী ব্রিজ যেগুলো করা আছে, এরকম 30টা অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। এগুলো ক্রস করেই আমাদের মূল মেলার প্রাঙ্গণের দিকে। ব্রিজের ওপারে ঝলমল করছে মেলা প্রাঙ্গণ, দিন না রাত গলিয়ে যায়। প্রায় 67,000 আলো দিয়ে সাজানো হয়েছে এই অস্থায়ী নগরী। আমার পেছনেই হচ্ছে সঙ্গম, আর ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে সবথেকে বড় মহাযজ্ঞ। এখানে কাল থেকেই প্রথম শাহী স্নান। গুড মর্নিং বন্ধুরা, আজকে 13/1/2025 শুরু হচ্ছে
কুম্ভ মেলার। কালকে আমরা এই টেন্টেই ছিলাম, আমি আর রাজু। খুব সুন্দর ব্যবস্থা এখানে। এখানে সকালবেলা গরম গরম চা দিয়ে শুরু করলাম। একটু পরেই আমরা যাব পুণ্য স্নানের উদ্দেশ্যে। আজকে যেহেতু শুরু হচ্ছে পুণ্য স্নান, শাহী স্নানের প্রথম স্নান আজকে, ফলে একটু পরে বেরাবো। এখানে কিন্তু আশ্রমে কোনো মানে খুব সুন্দর ব্যবস্থা, দুপুরবেলায় খাবার থেকে রাত্রিবেলায় খাবার সব ধরনের ব্যবস্থা আছে, তার সঙ্গে চাও আছে, মানে কোনো রকম অসুবিধা নেই। আমাদের তো কালকে প্রথমে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, খড়ের মধ্যে কম্বল বিছিয়ে শোয়া একটা টেন্টের মধ্যে, মানে খুবই একটা নতুন ধরনের অভিজ্ঞতা, যেটা আমরা কেদারনাথ বা অমরনাথে গিয়ে কিছুটা পেয়েছিলাম। তবে ওখানে কিন্তু এরকম নিচে খড় বিছিয়ে ছিল না, ওখানে যথারীতি খাটের ব্যবস্থা ছিল, কিন্তু এখানটায় সম্পূর্ণ ভিন্ন একটা আলাদা ধরনের স্বাদ অনুভব করলাম। তো আর দেরি না করে রেডি হয়ে নিই স্নানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই সেই কুম্ভ মেলা যেখানে 80-র দশকে প্রত্যেক মা তাদের ছেলেদের হারিয়ে ফেলতো, প্রত্যেকটা সিনেমাতেই আমরা দেখতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন আমার পেছনে এরকম অসংখ্য মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে, ফলে এখানে মানে মোবাইল কানেকশনের কোনো অসুবিধাই নেই এখানে। এবং যেটা মানে সবথেকে সুবিধা, প্রশাসন কিন্তু খুব উদ্যোগী। এখানে 25টা সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে, প্রত্যেকটা সেক্টরে এর মধ্যে আবার বিভিন্ন রাস্তাগুলোর মার্গ আছে। আমরা যেটা আছি সেটা হচ্ছে মুক্তি মার্গ, এর পাশেই হর্ষবর্ধন মার্গ, এরকম বিভিন্ন মার্গে ভাগ করে নেওয়া হয়েছে। ফলে এখন হারিয়ে যাওয়ার এই নিশ্চিন্তে আসুন সেই সম্ভাবনা কিন্তু এখানে নেই। প্রশাসন কিন্তু খুবই উদ্যোগী। দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য টয়লেট করা হয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম অসংখ্য টয়লেট করা আছে, ফলে ল্যাট্রিন বা টয়লেটের কোনো অসুবিধাই এখানে কিন্তু পাবেন না। খুব সুন্দর এখানে আয়োজন করা হয়েছে। তবে কি মুদ্রার উল্টোপিঠ নেই? অবশ্যই আছে। এখানে যারা সাধুরা 45 দিন ধরে থাকছেন, এখানে বসবাস করছেন, তারাই এখন পেছনের সারিতে। তারা পুণ্য স্নানের জন্য এখন পুরোটাই চলে গেছে ভিআইপিদের হাতে। ফলে এইটা একটা, কালকে যখন মহারাজের সঙ্গে কথা বলছিলাম এই অসুবিধাটার কথা জানতে পারলাম। দেখুন আমার পেছনে হাজার হাজার লোক এখন চলেছে সঙ্গমের দিকে স্নান করতে। পুণ্য স্নানের আজকে শাহী স্নানের প্রথম দিন, লোকে চলেছে স্নান করতে। আমরাও একটু পরে রেডি হয়ে বেরাচ্ছি। এখানে কিন্তু পেয়ে যাবেন, ফলে আপনাকে আর আলাদা করে হোটেলের খুঁজতে হবে না। তাছাড়াও যেখানে আপনি থাকছেন সেখানে তো ব্যবস্থা থাকেই। তাছাড়া এমনিতেও প্রত্যেকটা মোড়েই এরকম প্রসাদ বিতরণ করা হচ্ছে, ফলে কোনো হোটেলে আলাদা করে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা যেখানে আছি সেক্টর 18, সেখান থেকে অস্থায়ী ব্রিজ দিয়ে গেলে অনেক কম সময় লাগতো সঙ্গমে পৌঁছাতে। বাট আমরা মূল ব্রিজের ওপর দিয়ে ঘুরে গেলাম পুরো মেলার নাজারাটা দেখার লোভে। যতদূর চোখ যায় শুধু তাঁবু আর তাঁবু। গঙ্গার পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী এক নগর। আজ 13ই জানুয়ারি, পৌষ পূর্ণিমা, শুরু হচ্ছে পুণ্যকুম্ভ মেলা। বছর অন্তর হয় অর্ধকুম্ভ, 12 বছরে পুণ্যকুম্ভ, আর এটা হচ্ছে মহাপুণ্যকুম্ভ। 12 × 12 144 বছর হচ্ছে এই মহাকুম্ভ হয়। সত্যি নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে এইরকম একটা সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে।
সকলে কিন্তু সঙ্গম পর্যন্ত পৌঁছাতে পারছে না। প্রশাসন থেকে এরকম অনেক ঘাট করে দেওয়া হয়েছে, ফলে ভক্তরা এখানেই তাদের স্নান সেরে ফেলছে। নদীর দুই প্রান্ত এরকম অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে, এবং সেখানেই ভক্তরা স্নান সেরে নিচ্ছেন। প্রশাসনের যাতায়াতের জন্য কিছু কিছু বীজকে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে, যাতে বিপদ হলে দ্রুত তারা ব্যবস্থা নিতে পারে। চলে আসলাম এই নন্দীদ্বার, এখান থেকেই ঢুকতে হবে সঙ্গমে। মানে চারিদিকে শুধু মানুষের মাথা, কালো কালো মাথা ঠিক ঠিক করছে। হ্যাঁ, আজকে প্রথম সাহি স্নান, কালকে কি অবস্থা হবে সে বলা যাচ্ছে না, আজকেই পুরো ঠিক ঠিক করছে ভিড়ে। চলুন তাহলে ঢোকা যাক ভেতরে, দেখি ভেতরের পরিস্থিতিটা। অবশেষে পৌঁছালাম সঙ্গমে, প্রায় 2 ঘন্টা লেগে গেল, যদিও আমরা অনেকটা ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে সব কিছু দেখতে দেখতে এখানে এসে পৌঁছালাম। তবুও মানে ঠিক ঠিক করছে লোক চারিদিকে। এত সতর্কতা সত্ত্বেও কখনো উড়িয়ায়, কখনো গুজরাটিতে বা কখনো পাঞ্জাবিতে ভেসে আসছে হারিয়ে যাওয়া মানুষের আর্তনাদ। কালকে যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো, এই 2 দিন কিন্তু পুরোপুরি বন্ধ, নৌকা চলাচল বন্ধ, ফলে নৌকা করে গিয়ে সঙ্গমে গিয়ে স্নান করা যাবে না। যেটা হচ্ছে এখানে যে প্রশাসনের তরফ থেকে অস্থায়ী ঘাট করে তৈরি করে দেওয়া হয়েছে, সেখানেই আপনাদের স্নান করতে হবে। ফলে এই সঙ্গমে, গঙ্গা যমুনার পুরো সঙ্গমে আপনাকে পৌঁছাতে পারবেন না, এখানেই আপনাকে স্নান করতে হবে। যেহেতু এত ক্রাউড, ফলে একটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই হয়তো প্রশাসন কোনো ঝুঁকি নিতে চায়নি, এখানেই এটা বন্ধ করে দিয়েছে এবং এখানেই অস্থায়ী ঘাটেই আপনাকে স্নান করতে হচ্ছে। এবারে আমরা তাহলে এখানেই স্নানটা সেরে ফেলি। সেরে আসলাম প্রথম শাহী স্নান। এখানে আজকে 13 তারিখে সারা হলো। সত্যি মানে ডুব দেওয়ার পর একদম ফ্রেশ হয়ে গেলাম। সারাদিনের যে থাকান মানে এই দুটো ডুবেই একদম মানে পুরো ক্লান্তি দূর হয়ে গেল। আজকে ভিড় যেহেতু অনেকটাই কম, ফলে খুব সুষ্ঠুভাবেই স্নান করা গেল। কালকে হচ্ছে আসল মহাস্নান। প্রশাসনের আর একটা অনবদ্য প্রয়াস, পুণ্যার্থীদের ওপর ক্রমাগত হয়ে চলেছে পুষ্পবৃষ্টি। ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে। পুণ্যার্থীরা কিন্তু এখনো স্নান করে চলেছে। 2 তীরেই দেখুন, এদিকেও আছে প্রচুর পুণ্যার্থীর ভিড় জমে আছে, এদিকেও আছে প্রচুর পুণ্যার্থী। এখনো চলেছে এই স্নানের পর্ব, হয়তো সন্ধে পর্যন্ত এই পর্ব চলবে। চারিদিকে শুধু কালো কালো লোকের মাথা, মানে জনজোয়ার যাকে বলে, মানে চারিদিক থেকে লোক ঢুকছে কালকের জন্য। কালকে যে
শাহী স্নান আছে, তো সেই জন্য আরও বেশি সমাগম ঘটছে। এবারে প্রয়াগরাজে যে পূর্ণকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে তার মোট আয়তন হলো 4000 হেক্টর। 4000 হেক্টর জমিতে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এখানে 30টা পন্টন ব্রিজ, অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছে পুরো মেলাটা প্রাঙ্গণে। এছাড়াও এখানে যে কংক্রিটের রাস্তা, কংক্রিটের পাত ফেলে রাস্তা তৈরি করা হয়েছে 651 কিলোমিটার, প্রায় 651 কিমি রাস্তা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে এই কংক্রিটের এই পাতগুলো ফেলা হয়েছে, এগুলো পুরোটা বিছিয়ে দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণে। 651 কিলোমিটার পথ এটা শুধু মুড়ে দেওয়া হয়েছে কংক্রিট দিয়ে এবং 67,000 লাইট এখানে লাগানো হয়েছে, স্ট্রিট লাইট 67,000। পুরো মেলা প্রাঙ্গণটা এখন মনে হচ্ছে দিনের বেলা, এতটাই আলো এখানে। রাত্রির 9টার সময়ও পুরো মনে হচ্ছে যেন দিনের বেলার মতো এখানে আলো ঝলমল করছে। अब देखो यहाँ पे ऐसे बुलाए हो तो कितना आनंद आए। এবারে আসুন সেই গল্পটা করা যাক। কেন একে কুম্ভ মেলা বলা হয়? কুম্ভ কথার অর্থ হচ্ছে কলস। যখন সমুদ্র মন্থন হয় তখন যে অমৃতের কুম্ভ উঠে আসে, সেটা নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে বাঁধে গণ্ডগোল। ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কলস নিয়ে পলায়ন করেন এবং অসুররাও তার পেছনে ধাওয়া করে এবং সেটি 12 দিন ব্যাপী চলেছিল। এই সময় 4 ফোঁটা অমৃত ছলকে পড়ে 4টি প্রান্তে। একটা হলো প্রয়াগরাজ, 2 হচ্ছে হরিদ্বার, 3 হচ্ছে উজ্জয়িনী আর 4 হচ্ছে নাসিক। এই 4টে জায়গায় 4 ফোঁটা অমৃত ছিটকে পড়েছিল। সেই থেকেই এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর কেন 12 বছর? এই যে 12 দিনব্যাপী যে যুদ্ধ চলেছিল, দেবতাদের একদিন সমান 1 বছর, তাই এখানে 12 বছর অন্তর অন্তর পূর্ণকুম্ভের আয়োজন করা হয়। আর অর্ধকুম্ভ হচ্ছে 6 বছর। আর এই বছর হচ্ছে 12 × 12, 144 বছর পর মহাপূর্ণকুম্ভের আয়োজন করা হয়েছে। বুঝতেই পাচ্ছেন এই বছরটা কতটা গুরুত্বপূর্ণ। ফলে আর বাড়িতে থাকতে পারলাম না, চলে আসলাম এই পূর্ণকুম্ভে অংশীদার হতে। রাত 10টা বাজে, বেশ ঠান্ডাই এখানটায়, এখন ভালোই ঠান্ডা লাগছে। 9 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার হবে, কিন্তু এখানটায় ফাঁকা হয়ে যায়। ঠান্ডাটা এখন রাত্রেবেলা আরও বেশিই লাগছে, কিন্তু দিনের বেলা কিন্তু অতটা ঠান্ডা ছিল না। আমরা যখন স্নান করতে গেলাম তখন একটা নর্মাল টি শার্ট পরেই মোটামুটি গেছিলাম। অবশ্য অনেকটা হেঁটেছিলাম বলে সেই কারণেও হয়তো গরম লাগতে পারে, কিন্তু বেশ এখন একটা ঠান্ডা হাওয়া চলছে। যারা আসবেন অবশ্যই শীতের জিনিস ক্যারি করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য বলে রাখছি, আসার সময় অবশ্যই শীতের জিনিস ক্যারি করবেন। কালকে মকর সংক্রান্তি, তাহলে দেখা হচ্ছে কালকেই। আজকে আর বেশি রাত করব না, এখন খেয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়ছি। কালকে আবার সকালবেলায় উঠে আবার স্নানে যেতে হবে। তাহলে কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কালকের পর্বে আমি তুলে ধরব ত্রিবেণী সঙ্গমের ঘাট থেকে মকর সংক্রান্তির শাহী স্নানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।